অতনু স্যার বলেছে যে এই মুহূর্তে দেবই একমাত্র সুপারস্টার, বাদ বাকি যারা ছিল তাদের স্টারডম হারিয়ে গেছে। বক্স অফিস কথা বলে তুমি এরকম বাজে গেম এটা, মাঝখানে বসে কিন্তু খুব বাজে গেম এটা, খুব একটা অসুস্থ প্রমোশনে মাঝে বসে গেছিলে জিদ্দার আবিরটা খুব ভালো ভালো প্রশ্ন হয়েছিলাম, ওরম এরম দিইনি এরম দিইনি এরম এই সব প্রশ্ন সে করেছি আমি, সে করতেও পারি এমন নয়। রিলিজ থেকে আসছে অবশ্যই, এবং কি ক্ষেত্রে তো এটা প্রচুর হয়ে গেছে। কি নাম চাই, নাম বলতে হবে আগে, তাহলে আমি মানবো না। আমি রিলস থেকে একটা অভিনেতা আসছে না, আসছেই না, আমি মানছি না। সিরিয়ালের পরিচালকদের দুঃখ আছে, আমি মানছি না রিলস থেকে এসছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, তুমি নাম বলতে পারবে না। সারাক্ষণ কলকাতা 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 কলকাতা, পাবলিক ওটা আমার থেকে আশা করে বসেছিল, সেটা আমি দিতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ পাবেল দা, তোমাকে ফাইনালি পেলাম। তোকে বলে না যে সবই নেওয়া ফলে আজকে আমি কথাটার মানেটা বুঝলাম ফাইনালি। সেই চরমতিকায় নাম্বারটা রাত্রিবেলায় নেওয়া, আর ফাইনালি আজকে তোমার পাশে আমি বসে আছি, এটা আমার কাছে বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার। এবং ফাইনালি পাচ্ছি, তোমার একটা নতুন জার্নির দিকে তুমি এগোচ্ছ, তার আগে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এটা আমার কাছেও সৌভাগ্যের ব্যাপার, আর আমি কথা দিলে কথা রাখি। আমি তো বলেছিলাম আমি সময় দেবো, তো আমি সময় বার করেছি। দেরি হয়ে যায়, আগে একটু বেশি অ্যাভেলেবেল ছিলাম, এখন একটু কলকাতার বাইরে বেশিক্ষণ থাকতে হচ্ছে বলে টাইম কমে গেছে একটু। কিন্তু আমি খুব খুশি নিজে তোমার সঙ্গে কথা বলতে পেরে। কেমন আছো? আমি অলওয়েজ দারুণ থাকি, অলওয়েজ দারুণ আছি, খুবই ভালো আছি। এমনি কি রুটিনের মধ্যে যাচ্ছ? কারণ আমরা জানি তোমার একটা ট্রান্সফরমেশনের পাস রয়েছে, আমরা যদি 1 বছর 2 বছর মধ্যে দেখি তুমি ট্রান্সফর্ম করতে যাবো নিজেকে। তোমার অনেকগুলো দিক রয়েছে, কখনো লেখা, কখনো গান নিয়ে লেখালেখি, কখনো পরিচালনা, সব দিকে আসবো। তোমার কি রুটিনটাকে জানি, কি রুটিন? আমার রুটিনে থাকাটা খুবই চাপের চলছে। যেমন ধরে নাও যে আমার ইন জেনারেল যেটা হচ্ছে, আমি কলকাতায় থাকলে সকালবেলা করে উঠে হাঁটি বা ব্যায়াম করি, মূলত হাঁটি, হেঁটেই খাওয়া দাওয়া করে আমি কাজে বসে যাই। সেটা সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে আমার ওয়ার্কিং আওয়ার শুরু হয়ে যায়। এবার সেটা টানা চলে, মানে রাত্রিবেলা 7:30 8টা নাগাদ আমি একটা ব্রেক নিই, সাঁতার কাটি 1 ঘন্টা, কিন্তু তারপরেও চলে রাত্রিবেলায় 11টা অবধি, প্রায় 10:30। তারপর ওখান থেকে বাড়িতে কিছুটা সময় দিই, আবার 12টা থেকে 1টা 1:30টা অবধি সিনেমা দেখলাম বা আমার নিজের লেখালেখির অন্য কাজ করলাম। এবার যে ওয়ার্কিং আওয়ার বললাম, এটা কখনো লেখা, কখনো মিটিং, কখনো এডিটিং, এই চলে। একমাত্র শুটের ক্ষেত্রে পুরো রুটিনটাই আলাদা। শুটের ক্ষেত্রে সকাল থেকে রাত অবধি শুধু শুট, আর কিছু অন্য কিচ্ছু করা পসিবল হয় না। শুট এবং সিনেমা রিলিজের ক্ষেত্রে অবশ্য সময়টা অনেক কম, ওই সময়টা, কিন্তু শুটের ক্ষেত্রে ওই যে 15-20 দিন শুট এবং বা 30 দিন শুট, তার আগে পরে পুরোটাই খুব এরম যায় চাপে। এখন আলাদা রুটিন হয়েছে। এই এখন লাদাখ থেকে ফিরলাম, সামনে আবার এই উড়িষ্যা যেতে হবে, ভুবনেশ্বর, বম্বে, প্রতি মাসে আমার 7-8 দিন করে বম্বে থাকতে হচ্ছে। তো এই আর কি, খুব চাপ। বম্বে, উড়িষ্যা, লাদাখ, এই যে এত দৌড় ছাপ জার্নিও স্টার্ট হচ্ছে, সেই বিষয়টা যদি একটু দর্শকদেরকে নতুন একটা জার্নি শুরু হচ্ছে বলতে, যে আমি ইউটিউবে আসছি, এই তো। হ্যাঁ, আমি একটা ইউটিউব চ্যানেল আমার লঞ্চ হবে এই 22 এপ্রিল, আমার জন্মদিনের দিনই ওটা লঞ্চ হবে। কিন্তু ওটা বাংলা চ্যানেল নয়। তুমি যে আগে বলছিলে না যে আমাদের পেটে লাথি মারতে তুমি আসছো, না, একদমই না। চ্যানেলটাই বাংলা চ্যানেল করছি না, খুব মানে প্ল্যানফুলি বাংলা করছি। কারণ ধরে না, আমি যদি বাংলা চ্যানেল করি, সেলিব্রিটি ইন্টারভিউ পেতে কি আমার কোনো অসুবিধা হবে না? বা অন্যান্য যে টপিক নিয়ে আমি ফুটনোট করি বা আমি যাই করি, সেগুলো তো আমার অ্যাকসেস কোনো অসুবিধা হবে না দেখতে গেলে, তাই না? কিন্তু আমি এটা ইচ্ছে করি হিন্দি এবং ইংরাজি ভাষায় দুটো মিলিয়ে, মূলত এটা গোটা দেশের, আমি আমার দেশটাকে চিনছি অন্যভাবে, আমি আমার গোটা দেশটা নিয়ে একটা কাজ করছি। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু এখন বম্বে, তো হিন্দি ছবির কাজকর্মে একটু বেশি সময় দিচ্ছি, সেই জন্য তার সঙ্গে মানে এইটা একসাথে মিলেমিশে যাচ্ছে। তো এটাই প্রথম এপিসোডটা লাদাখে গেছিলাম আমি, সোনাম ওয়াংচুক, ওনার ইন্টারভিউ দিয়ে শুরু হচ্ছে। এরকম একটা প্রি প্ল্যান্ড ছিল না, সোনাম ওয়াংচুক দিয়ে শুরু হচ্ছে। তারপর রাস্কিন বন্ড আসছেন,
হ্যাঁ, বুঝতে পারছো তো? তো বিনয় পাঠক থাকবেন, তারপর ধরে নাও চন্দ্রশেখর ঘোষ থাকবেন, বন্ধন ব্যাংকের যিনি ওনার, জুনিয়র পিসি সরকার থাকবেন, আরো বাইরের অনেক মানুষ থাকবেন। এই উড়িষ্যায় যাচ্ছি, যেটা সেকেন্ড এপিসোড, সেটা নামটা বলছি না ইচ্ছে করে। তো এরকম থাকবে অনেকেই, যাদের একটা মানে গোটা দেশব্যাপী পরিচিতি বা এবং অবদান দুটোই আছে। তোমার নিজেরও একটা বিশাল পরিচিতি রয়েছে এবং সেই জায়গাতে তুমি ইউটিউব আসছো, যেটা একটা করেছেন চাপের ব্যাপারটা আমাদের, সেটা তুমি যদি আমাকে চাপ দিলে না, ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা বলো, আমার একটা প্রশ্ন থাকবে তোমার কাছে, যেটা দেখো এখন কম বেশি যেসব পর্দার যেসব মানুষরা, তারাও কোথাও না কোথাও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় এখানে ব্লগিং করতে দেখছি, কেউ ফুড ব্লগার হয়ে যাচ্ছে, কেউ আমরা দেখছি এক্সপ্যান্ডে কোনো কিছু একটা দাম দর করতে লেগে যাচ্ছে, এসব জিনিস কিন্তু ঘটছে, যেটা কিন্তু খুব একটা মানে আমাকে যদি জিজ্ঞেস করে আমার সাধারণ দর্শক হিসেবে আমাদের কাছে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো নয়। কেন তোমরা তো স্টার, একটা তোমাকে আমরা দেখতে পাবো না, একটা অ্যাভেলেবিলিটি থাকবে না, তবে তো ভালো, যেটা উত্তম বাবু যে ফর্মুলাটা বেস করে চলতে সবসময়, সেটা আজকে অ্যাভেলেবেল যে হচ্ছে, তার কি কোনো রকম ডিসঅ্যাডভান্টেজেস নেই? কি মনে হয়? দেখো, আমি তো করি না, সবাই, আমি মানে সোশ্যাল মিডিয়া অনেক দূরের কথা বলছি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস একটা পার্সোনাল জায়গা, যদিও সেটা এখন কমার্শিয়ালাইজ হয়ে গেছে। সেখানেও তো লোকে সারাক্ষণ ছবি দেয়, যেন ফ্লাইটে ওঠা মানেই সবাই ফ্লাইটের ছবি দেয়, ট্রামে উঠলে বা বাসে উঠলে, ট্রামে উঠলে দেয়, বাসে উঠলে তো দেয় না। বুঝতে পারছি তো। আমি লাস্ট 1 বছরে প্রায় 70 বার আপ ডাউন করতে হয়েছে ফ্লাইটে, কম বলছি বোধহয়, বেশি বই কম হবে না। এবং ভারতের খুব কম এয়ারপোর্ট আছে যেগুলো বাদ গেছে। আমি প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করতে গেছিলাম বিহারেও, সেখানেও দারভাঙ্গা এয়ারপোর্ট, আমি জানতামই না দারভাঙ্গা এয়ারপোর্ট আছে, প্রথমবার গিয়ে জানলাম। একটাও ছবি দেখতে পেয়েছো কেউ? তুমি তোমার হোয়াটসঅ্যাপে আছো, তুমি তোমার হোয়াটসঅ্যাপে আছো, দেখতে পাওনি? তাহলে এইগুলো নিয়ে প্রচার করা, নিজের লাইফস্টাইলকে প্রচার করা, ব্যক্তিগত জীবনকে এতে আনায় আমি খুব একটা পক্ষপাতী নই, আমি নই। যারা করছে করছে, আমি কি বলবো, তাদের ইচ্ছা। এবার আমার মনে হয় হ্যাঁ, গ্রহণযোগ্যতা তো কমবে বটেই, এক্সক্লুসিভিটির একটা দাম থাকে। হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ মানে মানে ডু ইট, মানে যাই করো, তার একটা এক্সক্লুসিভিটির দাম থাকে। এবার আমি মানে মানে স্টারদের চলা কিরম হবে, অভিনেতাদের চলা কিরম হবে, এইসব নিয়ে আমি কোনো টিকা টিপ্পনি করার আমি বিশ্বাসী নই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোনো ডিরেক্টরের যদি 6টা ছবি 1 বছরে আসে, কোন অভিনেতার যদি একই বছরে 8টা ছবি আসে, কোন অভিনেতার যদি 6টা ছবিও আসে, কোন নায়কের যদি 6টা ছবি আসে, এক্সক্লুসিভিটি কমবে। অক্ষয় কুমার চোখের সামনে এক্সাম্পল আছে। তো সেটাই, এবং মেনটেন করা। এবার ওই জামা দাম দর করাটা খারাপ বলছি না, কিন্তু সেটার ভিডিও আপলোড করাটা আমি জানি না কে করছে, যাই করুক, আমার খুব একটা পছন্দ না ব্যাপারটা। যে যা করছে, আমার তো রিলস বানানো খুব একটা পছন্দ না, ওই গানের এ করে না, এ করাটাও আমার নয়। যে করছে, যারা করছে, যারা টাকা পয়সা পাচ্ছে বলেই বোধহয় করছে, তো করছে। আমার ইউটিউব করাটা কিন্তু অন্য ব্যাখ্যায়, মানে ওই শুধুমাত্র আমিও আছি দলের জন্য নয়। তুমি নামগুলো শুনলে, যেটা শুনেই বুঝতে পারছো যে ব্যাপারটা শুধু নয়, ইউনিকের জন্য শুধু না। আমি এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র ইউটিউব করছি বলে না, আমি আমার একটা পলিটিক্যাল ডিসকোর্স আছে নিজস্ব, আমার একখানা, আমার দেশ নিয়ে কিছু বক্তব্য এবং কিছু সমস্যা এবং তার কিছু সমাধানের দিকে তাকিয়েও এই ইউটিউবটা করা। এবং আমার মনে হয় আমরা বাংলায় বসে আমরা দেশ বলতে যেটাকে ভাবি, আমাদের দেশ আদবে সেটা না। আমি যেহেতু গোটা ভারতবর্ষ বিভিন্নভাবে ঘুরেছি, ফ্রম মণিপুর টু লাদাখ টু তামিলনাড়ু টু কেরালা টু পাঞ্জাব, এভরিওয়্যার, তো আমি বুঝতে পেরেছি আস্তে আস্তে। তো আমি আমার দেশটাকে অন্যভাবে ডিসকভার করতে চাইছি এবং সেটা তুলে ধরতে চাইছি, কিছু বলতেও চাইছি। সেই কারণে ইউটিউবটা করা। কারণ আমি যেটা করতে যাবো সেটা তো কোনো মানে হিন্দি চ্যানেল আমায় টেলিভিশনে জায়গা এই মুহূর্তে দেবে বলে আমার মনে হয় না। তো ইউটিউব একটা তো ভালো মিডিয়াম, সবাই করছে, সুন্দর, তাই শুরু করা। কিন্তু এটা নিয়ে না ভিউজের নিয়ে মানে মাতামাতি বা মাথামারি আছে, না এই অ্যাটেনশন গ্যাদার করার টেনশন আমার আছে। দেখো, রিলস এর কথা যেহেতু উঠলো, তো রিলস এর জায়গা থেকে জিজ্ঞেস করি, দেখো এখন রিলস থেকে প্রচুর ছেলে মেয়ে আসছে, রিলস থেকে আসছে অবশ্যই, এবং ধারাবাহিকের ক্ষেত্রে তো এটা প্রচুর হয়ে গেছে। কি নাম চাই, নাম
নামটা আমি দেবো নাম বলতে হবে আগে, আপনার ক্যামেরা তাহলে আমি মানবো না। রিলস থেকে একটা অভিনেতা আসছে না, আসছে না, অভিনেত্রী এসেছে এবং আসছেই না, আমি মানছি না, সিরিয়ালের পরিচালকদের দুঃখ আছে যে আমি মানছি না রিলস থেকে এসছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি, তুমি নাম বলতে পারবে না। রিলস থেকে কোনো অভিনেতা অভিনেত্রী আসছে না, আসছে না। তারা আসছে কাস্টিং এজেন্সি, এজেন্ট, হয় না ওই মানে পুরস্কার সুন্দরী পুরস্কার, সেখান থেকে কিছু আসছে, কিছু কাস্টিং ডিরেক্টররা আছে চ্যানেলের, তাদের থ্রু দিয়ে আসছে, মানে যারা অভিনয় না করে আসছে বলছি, অভিনয় করে যারা আসছে তারা তো অভিনয় করেই আসছে, এবং মানে কেউ থিয়েটার থেকে আসছে, কেউ সিনেমা ব্যাকগ্রাউন্ড, কেউ অন্য জায়গা থেকে অভিনয় করে আসছে। অনেকে আছে যারা অভিনয় না করে ডিরেক্ট আসছে, তুমি এরকম কথা বলছো, তারা ওই বিউটি পেজেন্ট থেকে কয়েকজন আসছে, আর তার বাইরে যদি দেখতে যাও যে কাস্টিং ডিরেক্টররা কিছু আছে চেনা জানা, সেই সূত্রে আসছে, কিন্তু সেটা রিলস থেকে আসছে না। সোশ্যাল মিডিয়া হাতছপ বললে সিরিয়াল করছে, আমি তো একজন কাউকে দেখতে পাচ্ছি না, একজন আমি দেখতে পাচ্ছি না। হয়েছে যে মারফত তারা ডাক পেয়েছে, তারা কিন্তু ওই রিলস মারফত মানে ডাইরেক্টর বা কিছু তাকে একটা অডিশন বা লুক টেস্টের জন্য ডেকেছে রিলস থেকে। হ্যাঁ, তাহলে 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 তো সেক্ষেত্রে রিলসটা একটা অডিশনের কাজ করেছে বলতে পারবে। একটা রিলস থেকে ডিরেক্টরের মনে হয়েছে বা এ তো কিছু করতে পারে, একে নিয়ে মজা হতে পারে, তা ডেকেছে। সেক্ষেত্রে সেটা কি আমি সেটাও তোমার কাছে আসছি যে সেটা আবার পরবর্তীতে অনেকের বক্তব্য যে আমরা এই যে যেটা হয়েছে মাধ্যমটা, যে কারণে অনেকে হয়তো ডাক পাচ্ছে সেখান থেকে কোনো না কোনো ভাবে, তো আমরা পুরোনো যারা শিল্পীরা তাদের ক্ষেত্রে কিছুটা ব্যাকফায়ার করেছে, এটা মানে প্রবলেম হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। প্রথমত কোন ডিরেক্টর কোন 40 বছরের ভদ্রমহিলা রিলস থেকে ডেকেছে বলে আমার মনে হয় না। তার মানে ইয়াং কোচিদের ডেকেছে, তাহলে রিলসে কোচিদেরই ডাকে, বয়স্ক লোকেদের রিলস থেকে ডাকে না। তাহলে কম্পিটিশন নেই পুরনো নতুনদের, এক এবার নতুনদেরও সবাইকে রিলস থেকে ডাকে বলে আমারও বিশ্বাস নেই। তাও যে ডাক পেয়েছে রিলসের জন্য সে আরো বেশি রিলস করো, যে রিলস করতে ভালোবাসো সে রিলস করো, কোনো সমস্যা নেই, যার যে আনন্দের ব্যাপার করো, আমার রিলসে কোনো ওরম নেই। তো যে করছে করছে, কিন্তু এই যে প্রচার করাটা যে রিলস করলেই বা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ হলেই অভিনেতা ভালো হয়ে যায় বা অভিনেতা ভালো না সুযোগও পেয়ে যায়, এটা এটা ব্লাফ। সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্স সিনেমা হলে কি রেজাল্ট ফেলে বা ফেলে না আমি পুরোটা জানি, যারা করে তারাও জানে। তো সোশ্যাল মিডিয়ায় তুমি যত বড়ই হও তার রেজাল্ট সিনেমায় ইম্পর্টেন্ট নয়। সেম অ্যাজ সিনেমার অনেক বড় বড় নায়ক আছেন, আমি নাম বলছি না, নাম বললে বলেও দিতে পারি, আমার যায় আসে না, তাদের থেকে সোশ্যাল মিডিয়ায় অন্য লোকের বেশি ফলোয়ার্স আছে, তাতে তার ব্র্যান্ড ভ্যালু একদম পড়ে গেল না, একই হয়ে গেল, দুটো আলাদা জায়গা। যারা ইউটিউব করো তোমরা মোটাতো বা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম রিলস করো, তারা অনেকে দু জায়গায় ইনস্টাগ্রামে রিলস এর পয়সা বা ওই ভিউজ থেকে পয়সা আর্ন করার চেষ্টা করে, আর যাদের একটু স্ট্যান্ডার্ড জিনিস দেয় তারা ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারে। সবাই তো ওই মানে ভুলভাল বাজে মানে অবান্তর জিনিস করেও ব্র্যান্ড কোলাবোরেশন হয় না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু হ্যাঁ অ্যাটেনশন গ্র্যাবিং হতে পারে, কিন্তু ওটা হয় না। আমরা ওই সিনেমায় কেউ সিনেমা বানাচ্ছি, কেউ সিরিয়ালে অভিনয় করছে, কেউ এইভাবে ওয়েব সিরিজে কাজ করছে, এইভাবে করে খাচ্ছে। কখনো কখনো অ্যাক্টররাও একটু ইনস্টাগ্রাম বা এইসব জায়গায় রিলস এসব করছে, আবার ওই যারা সোশ্যাল মিডিয়ায় আছে তারাও একটু আধটু অভিনয় করার, একটু আধটু অনেকটাই অভিনয় করার চেষ্টা করছে, কিন্তু সেটা খুব একটা প্রমিনেন্ট নয় ব্যাপারটা এখন অব্দি। বাংলার ক্ষেত্রে তো নয়, হিন্দির ক্ষেত্রেও খুব একটা নয় প্রমিনেন্ট। তাহলে তো ক্যারি মিনাতি পর 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 ছবিতে স্টার হতো, হয় না তো, এই আর কি। তোমার তুমি একটু আগেই বললে যে আমি বলে দিতে পারি, আমার কোনো যায় আসে না, আমরা জানি যারা তোমাকে ফলো করে তুমি সাহসী একজন মানুষ, তো হোয়াটসঅ্যাপেও কিছু কিছু জিনিস যারা সেসব ভিডিও দেখে তারাও জানে সাহসী, শেয়ার করতে ভয় পাও না। তো এই যে সাহসের জন্য কোনো সময় কোনো প্রবলেম হয়নি ইন্ডাস্ট্রিতে? একটু সাহসী হলেও তো প্রবলেম ফেস করতে হয় অনেক সময়, অনেক ক্ষেত্রে হয়েছে। তো সেগুলো কিভাবে ডিল করবো? उसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता, অত ভেবে লাভ নেই। আমি বলছি এইটুকু ইন্ডাস্ট্রি, হাতে মুঠো অডিয়েন্স, তাদেরকে নিয়ে নার্চার করা, তার মধ্যে সিনেমার পরিধি কি করে বড় করা যায়, সিনেমা কি করে ভালো করা যায়, সেই সব চেষ্টা নিয়ে মানে ভাবনা। আমি সোনম ওয়াংচুর ইন্টারভিউ নেবো, আমি সেই নিয়ে পড়াশোনা নিয়ে ভাববো, রাস্কিন মন্ডের সাথে কি কথা বলতে পারি 1 ঘন্টা আমি সেইটা নিয়ে পড়াশোনা করবো, সেটা নিয়ে ভাববো, না এই আমার স্ট্রেট কাট কথায় বা আমি যে পড়া করছি না তার নিয়ে কোথায় গোল টেবিল লোকে বসিয়েছে আমি সেটা নিয়ে ভাববো? আমি তো এগুলো নিয়ে ভাববো না, যতটা মনে হবে বলতে থাকবো, যা যা মনে হবে। আমি লাদাখ যাচ্ছিলাম সোনম ওয়াংচুকের কাছে, অনেকেই আমায় যাওয়ার আগেই যে কজন জানতে পেরেছিল তারা বলেছিল যে যাস না,
ওখানে অবশ্য ভুলও বলেনি, ওরা বলেছিল ওখানে 144 ধারা করে দেবে, কিন্তু এবার আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি করে দেবে, করে দিয়েছে 144 ধারা আমি ফেরত আসার পরেই। আমার জন্য করেনি ততক্ষণ বোধ হয়, না জানি না সেটা। তো বলেছিল, তারপর আমি লাদাখ চলে গেছি, তখনও অনেকের টেনশন। এবার কেউ ভালোবেসে টেনশন করে যে সত্যি ওর কিছু না হয়ে যায়, আর প্রচুর লোক হচ্ছে ওই বেটা চলে গেল ওই কারণে করে। তো ওই অনেকের ঝাল গায়ে লাগে, তারা তখন ফসফস করে, ঘুঁতঘুত করে। তো আমার যায় আসে না, যাদের নেয় নেয়, আমার যখন যেমন যা বলার, আমার যা মনে হয় বলি, এমনি তো কম বলি। তাতে যখন তার মধ্যেও যদি ফিল্টার 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 করতে থাকি, এত ফিল্টার, এত আয়রন নেই, এত আর্সেনিক নেই আমার ভেতরে যে এত ফিল্টার বসাতে হবে। তাহলে এক্ষুনি এই সাহসের কথার মধ্যে একটা স্বল্প ঘটনা করে ফেলি। দেবনাজিৎ কি সে পুরোটা বলতে হবে? দেবনাজিৎ বললে দিলে তো হলো না, পুরোটা কি? তোমার তোমার হিরো, অভিনেতা, না অভিনেতা এখনকার বাজার চলছে সুপারস্টার, আর একটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা দুজনেই সুপারস্টার আমার কাছে। জিৎদের দুজনেই সুপারস্টার। এটা নিয়েও কথা হয়েছে যে একজন সুপারস্টার নয়। কে বলেছে? অতনু রায়চৌধুরী বলেছেন। অতনু দা এরকম বলেছে? আমি শিওর না, আমাকে দেখাতে হবে। আমি দেখাবো, আমার ইউটিউবে দেখাও। এটা নিয়ে হইচই হয়েছে। আমার মনে হয় না অতনু দা খুব সেন্সিবল লোক। অতনু দা এরকম কেন বলতে হবে? এবং অভিজিৎ সেন দুজন ছিলেন সেখানে। বাট আমি অভিজিৎ দার সঙ্গে, তোমার সঙ্গে প্রিমিয়ারে দেখা হলো না আমার, এর প্রিমিয়ারে, মির্জার প্রিমিয়ারে অভিজিৎ দা সেই দিনই বলেছে না না জিৎ দাকে আমি সুপারস্টার মনে করি। আমার ইন্টারভিউতে বলেছে যে, মানে অভিজিৎ বলেছেন, এবং অভিজিৎ ওই ইন্টারভিউতে কিছু বলেননি, কিন্তু অতনু স্যার বলেছে কি যে এই মুহূর্তে দেবই একমাত্র সুপারস্টার, বাদবাকি যারা ছিল তাদের স্টারডম হারিয়ে গেছে। বক্স অফিস কথা বলে। এইটা আমি অতনুদাকে খুব ভালোবাসি, কিন্তু এটা সাপোর্ট করছি না। ধরে নাও দেবদা লাভ এক্সপ্রেস বলে একটা ছবি করেছিল, ওই সময় দেবদা ব্যাক টু ব্যাক ছবি বাজে চলছিল, লাভ এক্সপ্রেস ও জগন্নাথ। তার মানে দেবদা সেই এক বছর দেবদা সুপারস্টার ছিল না। চ্যালেঞ্জের হিরো করে আসা, তারপর এগুলো, সে তখন সুপারস্টার ছিল না, পরে আবার হয়েছে। এরকম হয় না গুরু, সুপারস্টার একটা স্ট্যান্ডার্ড স্টারডম, সেটা পেতে চাপ আছে। যেমন ইয়াশ সুপারস্টার নয়, ওইটা অর্জনই করতে পারেনি কোনোদিন। বুঝতে পারছি আমি, একটা স্টারডম মিনিমাম তো হতে হয়, মানে একটা মিনিমাম, তারপরে পতন হয়। তো রাজেশ খান্নার তো প্রচুর পতন হয়েছিল, কিন্তু রাজেশ খান্না সুপারস্টার, মানে একটা লেভেল তো টাচ করতে হয় কখনো যে কাউকেই। তো দেবদা জিদ্দা দুজনেই লেভেল বহুকাল আগে, বহু যুগ। জিদ্দা তো বাদদা প্রথম ছবি থেকে, দেবদা থার্ড ফোর্থ ছবি থেকেই টাচ করে ফেলেছিল। তো বোথ আর সুপারস্টার ফর মি বাংলায়, এই দুজন খুবই। আর এই আর কি, তো আমার কাছে দুজনই সুপারস্টার, প্লাস আমার কাছে অ্যাক্টরও, আমার দুজনে অ্যাক্টরও ভালো, সুপারস্টারও ভালো। এই আর কি বলো তুমি, আর দেবজিৎ নিয়ে কি কম্পিটিশন করতে হবে বলো? কম্পিটিশন করতে হবে এইটাই, যে সুপারস্টারের ব্যাপারটা যেটা ক্লিয়ার হয়ে গেল, তুমি নিজে একটা নিয়ে এলো। এবং আরেকটা বিষয় থাকবে যে এই মুহূর্তে যে দুজনেই যে ধারার ছবি করছে, একজন করছে, একজন বুমেরাং আনছে বা বাজি করেছে পরপর ছবি, চেঙ্গিজ আনছে, আবার আরেকজনও কমার্শিয়াল ফরম্যাটে আনছে, বাঘা যতীনি। আমরা কমার্শিয়াল বলতে পারি, সবকিছু রয়েছে, আবার আমরা প্রধানকেও কিন্তু কমার্শিয়াল বলতে পারি। তোমার কাছে কি মনে হয় যে কোন ছবিটা এই মুহূর্তে দরকার দর্শকদের টেস্ট অনুযায়ী, প্রধান নাকি চেঙ্গিজ? আমার মনে হয় সবকটা ছবি দরকার, সব রকমের ছবি দরকার। চেঙ্গিজের ক্ষেত্রে তো আমি খুব খুশি হয়েছিলাম, কারণ একটা বাংলা ছবি বাংলায় দাঁড়িয়ে হিন্দিতে রিলিজ হচ্ছে সাইমালটেনিয়াসলি, এটা একটা বড় ব্যাপার। ছবিটা আরো ভালো চললে, আরো ভালো হলে বাংলারই সবারই মঙ্গল হতো আমাদের। তো সেই জন্য আমি তো চেঙ্গিজের মতন ছবি চাইবো। এক, 2 নম্বর প্রধান তো ভালো ব্যবসায়ী করেছে শুনেছি মোটামুটি, তো প্রধানও দরকার। সব ধরনের ছবিই দরকার আমার মনে হয়, ওই এইটা নয় ওইটা, সেইটা নয় সেইটা, ওইগুলো খুব বোকা বোকা আলোচনা, আদিমকালের চাঁদিমহীন। এমনকি যদি কোনো ধারার ছবি নাও চলে, আমার বক্তব্য সেই ছবিটাও দরকার, কারণ কোনটা চলবে তো কেউ জানে না। সবাই চলে গেলে এটা খাচ্ছে, তারপর এটা বানাতে থাক, এটা হচ্ছে মাইন্ডসেট। কিন্তু এইটা আমার মাইন্ডসেট না, আমার মনে হয় সব রকমেরই ছবি দরকার, এই আর কি। অঙ্কুশদা কি মির্জার পর সুপারস্টার হতে পারবে? কারণ যে অ্যাটিটিউড, যে সোয়াগ দেখিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলায় দাঁড়িয়ে, আমি দেবদা জিদ্দাকে আলোচনায় সরিয়ে রাখছি, কারণ ওদের টাচ না করাই ভালো। এর বাইরে অঙ্কুশ অভিনয়, অ্যাকশনে, নাচে, সিনসিয়ারিটিতে, ডিসিপ্লিনে, সবকিছুতে 1 নম্বর, সবকিছুতে 1 নম্বর অঙ্কুশ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে ও যেরকম নাচে সবাই জানো, অ্যাকশন মির্জায় দেখেছো, মন খারাপ আসলে মন খারাপ ও কি কাজ করেছে দেখবে, মানে তুমি মেলাতে পারবে না এই মির্জা এই নির্বাণ সেন। তো আমি তো ওর সাথে কাজ করেছি, শুধু আমার বন্ধু হয়, তো ও খুব ভালো। আমার মনে হয় ও আরো ভালো ভালো স্ক্রিপ্ট বাছাও উচিত, পাওয়াও উচিত, এবং ওকে নিয়ে সব রকম কাজ করা যায়।
ওকে তুমি ইজিলি চাইলে একখানা ওই রোল চাউয়ের দোকানের করে দিলে, ওকে চাইলে অ্যাকশন হিরো করে দিলে, ওকে চাইলে ডান্সিং সুপারস্টার করে দিলে, ওকে ওকে ইজিলি মোল্ড করা যায়, ইজিলি মোল্ড করা যায়। এটা অঙ্কুশের খুব বড় এতে। আমার তো অঙ্কুশের ওপর বরাবর ভরসা, সেই আর কি। এবার বাকি তো সময়ে করবে, কিন্তু আমার ওর উপর খুব ভরসা। কিরণ দাকে নিয়ে কি আবার কাজ? আমি করবোই, তোর সাথে ফোনেও কথা হয়েছে, আমি কিরণকে নিয়ে আবার কাজ করবো। কিরণ আমার মানে ভাই, মানে কিরণ আমার খুব ভালো ছেলে। কিছু কিছু মানুষ হয় না, যার সঙ্গে কাজ করলে নিজের মন ভালো থাকে, রিফ্রেশ হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকলে না, দূর থেকে দেখলে পালাতে ইচ্ছে করে। কিরণ হচ্ছে সেই মানুষটা যে পেলেই মন ভালো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, কিরণ তো ট্রেন্ড অ্যাক্টর নয়, ওটাও জানতো, এবং ও এসে কিন্তু প্রথম থেকে নিয়ম অনুবর্তিতা খুব বজায় রাখে, এবং ওর যে বঙ্গাইয়ের আইডেন্টিটি সেটা দূর থেকে সরিয়ে নিয়ে আসে। তো আমি তো কিরণকে নিয়ে আবার কাজ করবো। সেই সময় একটু ইউটিউবারদের নিয়ে মানে একটু চাপ হয়ে গেছিল? কিছু চাপ হয়নি বাবা, আমি বলছি শোনো না, কিচ্ছু চাপ হয়নি। কিরণ স্ক্রিপ্টটা জানতো, জেনে রাজি হয়ে করতে এসছে, রাইট? কিছু ইউটিউবারের মনে হতে পারে যে কিরণকে এইটুকু দিয়েছে, তাহলে আমাদের তো পাত্তাই দেবে না। কিরণ আমাদের বাবা, ঠাকুরদা, মানে ওর চেয়ে বড় ইউটিউবে কেউ নেই। ওকে ডায়লগ দেয়নি, তাহলে তো আমাদেরকে বুঝবেই না, তাহলে চল এটা নিয়ে পেছনে লাগি। তো করতে গিয়েছিল, তাতে আখেরে আমার কিরণের সম্পর্ক তো নষ্ট হয়নি। চলন্তিকা আমার যেটা বুঝেছি, আমি তো ছবি শেষ হওয়ার পরে হ্যান্ডশেক করে মানুষে এসে, তো যেই হাতগুলো বাবার নাম গান্ধীজিতে বা রসগোল্লায় ধরেছিল বা ওষুধে চেপে ধরেছিল, কলকাতা চলন্তিকা হাতগুলো যখন ধরছে, আমি বুঝতে পারছি একটু কিছু তফাৎ আছে। সবাই দারুণ বলছে, আমি কিন্তু বুঝতে পেরে গেছি তফাৎ আছে। আমি তারপর একজন দুজনকে সাইড করে নিয়ে জিজ্ঞেস করেছিলাম, ইত্যাদি। তো করে আমার ব্যাখ্যা আমি পেয়ে গেছি যে কলকাতা চলন্তিকা কি কি সমস্যা ছিল। আমার মনে হচ্ছে দুটো ম্যাসিভ সমস্যা ছিল। সেটা হচ্ছে, যেহেতু রসগোল্লা ওষুধের পরেই ওটা আমার ছবি, ওখানে একখানা 20 থেকে 25 মিনিটের ব্রিজ ভাঙার ডিটেল দরকার ছিল, এবং বড় সেট করে, বড় ক্যানভাস করে। পাবলিক ওটা আমার থেকে আশা করে বসেছিল, সেটা আমি দিতে পারিনি। এখানে পাবলিক মনক্ষুণ্ণ হয়েছে। কিরণেরটা কোনো টপিক না, আসল টপিক হচ্ছে ব্রিজ ভাঙার ডিটেলমেন্ট, 20 মিনিট 30 মিনিট। এবার তার জন্য আরো পয়সা দরকার ছিল। আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি পরে বুঝতে পারছি ওইটা করলে ছবিটা আরো বেটার হতো। কারণ ওই ছবির অনেক জায়গায় অডিয়েন্স হাউ হাউ করে কেঁদেছে, খুব ভালো লেগেছে তাদের। গীত বিতানের দিব্যি এখনো লোকের মোবাইলে রিংটোন, তো পজিটিভ জিনিস প্রচুর ছিল। ওইটা একটা মিস হয়ে গেছে। আর 2 নম্বর, এইটা যদি নাও হতো তাহলেও ছবিটা আরো বেটার রেজাল্ট করতো, ডিরেক্টর নামি না হলে। পাভেল নামটার জায়গায় অন্য কোনো পরিচালকের নাম থাকলে এতটা এক্সপেকটেশন থাকতো না, হেডেক থাকতো না। ভালোই ছবি হয়েছে, গুড। কারণ ওর থেকে অনেক কমা ছবি দেখেছি আমি, ইউটিউবের রিভিউয়াররা বলো বা সাধারণ মানুষ ক্ষমা ঘেন্না করে দেয়। ওটা আমি বললে একটু কম ক্ষমা ঘেন্না হয়েছে, এর থেকে তো আরো বেশি চাই, সেটা থেকে আমি শিখেছি। এবং তারই রেজাল্ট হচ্ছে আমার অনেকগুলো ছবি ছাড়া। তোমরা জানো আমি লন্ডনে একটা ছবি করতে গেছিলাম, করিনি। কারণ আমি ওইটা থেকে একটু শিক্ষাটা নিয়েছি যে মানুষের আমার প্রতি কি আশা আছে। তো যখন এই মন্দার বাজারে কারোর প্রতি আশা থাকে না, সেখানে আছে, তো সেটাকে তো এরকম ধুলায় মেটানো মানে উড়িয়ে দেওয়া যাবে না। তো এইগুলোই মনে হয় ওই ইউটিউবে ঝামেলা খুব একটা। ইউটিউবে তো প্রচুর ছবিকে মানে একদম মাস্টার সুপার ডুপার বলা হয়, সেই ছবি সব তুমিও জানো আমিও জানি। তাহলে কিরণ দাকে সেই সময় কি পপুলার বাপ, এই প্রশ্নের উত্তর 13,56,000 বার দিয়ে ফেলেছি, আবার নতুন করে দেওয়ার নেই। কিরণ পপুলার ফেস হওয়ার মানে কিরণের সঙ্গে আমার ছবি নিয়ে কথা চলতো এই কলকাতা চলন্তিকা হওয়ার 3-4 বছর আগে থেকে অন্য একটা ছবি। তো দীর্ঘদিন ধরে ছবিগুলো হচ্ছিল না সামহাউ। তো এই ছবিতে একটা স্কোপ ছিল এই ক্যারেক্টারটার ইত্যাদি, সেই জন্য কিরণকে বললাম, ও রাজি হয়ে গেল। আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। প্লাস দিতিপ্রিয়া ছিল, এবার দিতিপ্রিয়া কিরণ একসাথে কাজ করবে, ওদের একটা ছিল না, একটা ঝগড়াও ছিল, সেটাও মিটে যাবে। তো মনে মনে ভালো লাগছিল। আমাদের তো সিনেমায় দেখি না, আমরা মনে মনে ভাবি না এই রোলটা যদি একে নেওয়া যায় একটা, আমি তো অডিয়েন্স হিসেবে ভাবি, এটা মনে চলে না, এটা এরকম হলে মজা হয়ে যাচ্ছে। সেই সব মিলেই করা হয়েছিল। তো শুধু ওই কারণে নয়, ওইটা নয়, ওইগুলো কারণটা নয়। কিন্তু এই মুহূর্তে এখনো আসেনি, এলে তো করতে পারে। আমার অঙ্কুশও ভালো বন্ধু, কিরণও আমার ভাই খুব ভালো বন্ধু। এবার দুজন একসঙ্গে থাকলে ব্যাপারটা কতটা ভালো হবে আমি জানি না, মজার কথা বলছি, সেটা ভাবা যায় পরে। কিন্তু ওইটাই, কিন্তু কিরণের সাথে আমি কাজ করবো গ্যারান্টি, কিন্তু বলে দিই। মোটামুটি কি আছে, মন খারাপ আগে রিলিজ করবে, এই বছরেই রিলিজ করবে আগে।
আর ডাক্তার কাকু তারপর রিলিজ করবে। এবং তার সঙ্গে এবছর আমার সামনে একটা ছবি শুট করতে যাচ্ছি, এটার নাম এক্ষুনি বলতে পারবো না, এটা বড় দৈনিক পত্রিকার সঙ্গে প্রোডাকশন হাউসের এক্সক্লুসিভের ওসব হয় জানো তো, আছে। তো সেটা শুটিংও শুরু হবে সামনে। এই বছর বোধহয় এই 3খানাই আমার রিলিজ চলে আসবে, কিন্তু এই বছর আমি আরো ছবি শুট করছি। আরো যেই ছবিটা সবচেয়ে বেশি লোক আমার থেকে চায়, সারাক্ষণ আমায় বলে এই ছবিটা করো, মানে এই ছবিটা না, এনার সঙ্গে কাজ করো ইত্যাদি করো, এরকম একটা ছবি এবছর শুট করবো। সেটা কি দেবদা? খুব সম্ভবত আমি প্রত্যেক জায়গায় তোমাকে জিজ্ঞেস করি। ওই যে আবার বললাম না, ওটা প্রোডাকশন হাউস এক্সক্লুসিভ থাকে, করবো। দেবদার সাথে আমার কাজ করার ইচ্ছা আছে, আমার খুবই ইচ্ছা আছে, আমি বলছি তো। দেবদাকে আমার খুব ভালো লাগে বিভিন্ন কারণে, রুক্মিণী আমার খুব ভালো বন্ধু। এই ইউটিউবে আসা বা কিছু, সেই জার্নিটা কিভাবে, মানে কবে থেকে মাথায় এলো, বা যে বলতে হবে কি নিয়ে এগোবে সেসব যদি একটু ডিটেল বলো। ইউটিউবের ভাবনাটা আসলে কিছুই না, তোমরা আমার একটা পার্ট ছিল যেটা কেউ জানো না। আমি খুব পলিটিক্যালি অ্যাক্টিভ একটা ছেলে ছিলাম, কৌশিক দা জানে, মানে কৌশিক সেন, আরো কিছু মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, প্রসূন ভৌমিক, সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী, পারলে কোনোদিন তার ইন্টারভিউ নিও। সাহিত্যিক আরেকটা কলকাতা লেখা, তার আরো অনেক বড় বড় লেখা আছে, তাকে জিজ্ঞেস করো, সে বলতে পারবে। আমার বয়স খুব কম, 16-17 থেকে প্রায় 20-21। একদিকে ইভেন্ট করতাম, ইভেন্ট কিং ছিলাম কলকাতার, আর অন্যদিকে রাজনীতিটা অন্যভাবে করতাম। খুব পলিটিক্যালি কনসিয়াস ছেলে ছিলাম আমি, এখন আছি। তো এবার তারপরে করতে করতে বিভিন্নভাবে কাজেই শুধু মাথা লাগাতাম, রাজনীতি থেকে সরেও গেছিলাম। আমার বিভিন্নভাবে ভেতরে না খোঁচায় যে আমার চারিপাশে যাই হচ্ছে আমার খুব খোঁচায় বিভিন্নভাবে আমার ভেতরটায়। এই খোঁচানোটা বহিঃপ্রকাশ করতে পারছিলাম না। তো সেইটাই মনে হলো যে এবার এই ইন্টারভিউ দিয়ে করা যাক। আরেকটা হচ্ছে আমার ভাগ্যক্রমে বিভিন্ন বড় বড় মনীষী লেভেলের মানুষদের সঙ্গে ওঠা বসা হয়েছে। হ্যাঁ, আমি দুটো নাম বললেই লোকে ঘাবড়ে যাবে। ইরম শর্মিলা চানু, হ্যাঁ, মানে তার সঙ্গে এমন ঘনিষ্ঠতা হচ্ছে, তার বিয়েতে সাক্ষী হিসেবে আমি ছিলাম। তারপর টিএন সেশন, আমাদের ভোটার কার্ড আই কার্ডের জনক, যে যার জন্য ভোটার আই কার্ডে ছবিটা এসছে, দারুণ অনেস্ট লোক, পারলে ইন্টারনেটে গিয়ে মানে গুগলে পড়ো। তো এদের সব সান্নিধ্য আমি খুব ঘনিষ্ঠভাবে পেয়েছি। আমি জানি না কেন, মানে আমার ভালোবাসে মানুষেরা। তো আমি দেখলাম যে তাহলে তো এগুলো দরকার, এই কথাবার্তাগুলো বলা দরকার। যেমন এই ধরুন আমি যে লাদাখে গেলাম, তার আগে আমি এই আমাদের এটা নিয়ে একজন লিখেওছে, একটা ভালো লেখা ফেসবুকে দেখেছি, যে কলকাতায় খুব একটা কেউ সোনাম উঁচু না খেয়ে বসে আছে ওখানে, কারণ মাথা ব্যথা ছিল না। আমি রোজ ইউটিউবে দেখতাম 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী, যাকে নিয়ে 3 ইডিয়টস এর মতন ছবি, এত ইনোভেটিভ ইঞ্জিনিয়ার, সে না খেয়ে বসে আছে একদিন, দিনের পর দিন। আমি দেখতে পাচ্ছি না আমার চারিপাশে হেলদোল হচ্ছে। আমি না 11-12 দিন যখন আমি আর থাকতে পারলাম না, ভিতরে কি একটা অস্বস্তি হলো। দূর বাবা, এবার না তো এবার আমার পক্ষে পাহাড়ে যাওয়া খুব কঠিন। আমার কিছু রোগ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে ক্রনিক, ওখানে -10, আমার তো হাত ফাত বেঁকে যাবে, আমি ভয়তে ভাবছিলাম, সত্যি বলছি। তারপর বললাম চল ভাই, দেখা যাবে যা হবে, না হলে কি আর ফ্লাইট ধরে ব্যাক করবি। করে চলে গেলাম, গিয়ে আবার কি ওখানে 2 দিন রেস্ট করতে হয়। যারা লাদাখ গেছে ঘুরতে জিজ্ঞেস করে নিও যে 2 দিন গিয়ে রেস্ট করতে হবে, 1 দিন অন্তত। আমি সেই রেস্টেরও টাইম পাইনি, কারণ এমন ক্রিটিক্যাল কন্ডিশন। গিয়ে নেমে পড়তে হয়েছে, এবং নেমে পড়তে পড়তে হাতে কর্পূর থাকে, শুকছি, আর মনে মনে ভাবছি যে কি হবে কি হবে কি হবে। কিছুই হলো না। দেখলাম, চোখের সামনে দেখলাম একটা লোক না খেয়ে বসে আছে, ওই ঠান্ডায়, মাথায় বরফ পড়েছে, এতে বসে আছে। তো এমন বলে এনার্জি এক্সচেঞ্জ বলে না, এইটাই এনার্জি এক্সচেঞ্জ। ওই গিয়ে ওইরকম একটা, মানে এরকম একটা বট গাছের মতন মানুষ, তার এই শান্ত মাথা, কম্পোজ মাথা দেন না, এনার্জি এক্সচেঞ্জ হলো। আমার কিছু হলো না, এবার করেও ফেললাম, ইন্টারভিউটাও অসাধারণ হলো। আমি বললাম চল ভাই এবার লেগে পড়ো, তো এই চলবে। তোমাকে বেস্ট উইশেস রইল, তুমি অনেক দূর এটা নিয়ে যাও এবং আমাদেরকে ওড়িশা দেখাও, আমরা দেখি অনেক কিছু শিখবো। আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে শুধু শুধু বকবক করলে হবে না, কি কথা বলছি সেটা ইম্পর্টেন্ট হওয়া দরকার। আমার মনে হয় আমাদের বাংলা ইউটিউবে টু নয়েজ, কথার উপর কেবল কথা, তাই না? সিলিং ছুঁতে চায়, সিলিং ছুঁয়ে ফেলছে, ভিউজ বেড়ে যাচ্ছে, কথাগুলো প্রপার কথা হচ্ছে না। এগুলোই দরকার। এই আর বাংলার যে রিভিউয়ার কমিউনিটি রয়েছে, তাদের নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? ভালো তো, এই তো তোমরা করছো, সবাই করছো, এটার জন্য ইউটিউবে অনেকে দেখে, তাদের তো তারা করে, এতে হয়। কখনো কখনো খুব স্টুপিডের মতন কথাবার্তাও শুনি মাঝে মধ্যে, তো ঠিক আছে, সব ক্ষেত্রেই আছে। আমাদেরও তো যারা ছবি বানায় মাঝে মধ্যে স্টুপিডের মতন ছবি বানায়। এই আর কি, কম বেশি নিয়ে ব্যালেন্স চলে যাবে, ভালোই তো, খারাপ কি। এরকম তো যত রিভিউয়ার হবে, যত ভালো হবে, যত চর্চা হবে, তত ছবির কথা হবে, এই আর কি। শুধু আমার বক্তব্য হচ্ছে আরেকটু মানে
যতটা সবাই ভালো করা যায় এই আর কি। তুমি একটা ছবি করছো যেখানে তুমি তুমি একটা কেন অনেকগুলো ছবি করছো, সুপারস্টারদের নিচ্ছ, দেবদা চিত্রা অঙ্কুশাকে নিলে, তাদের সাথে এখন যে ট্রেন্ডটাও এসেছে আমরা টুকটাক দেখতে পাচ্ছি সিরিয়াল থেকে নায়িকা বেছে নেওয়া, জনপ্রিয় মুখ তারা কাজ করছে, ভালো ভালো কাজই করছে। এবার তোমাকে দেওয়া হলো 3টে নাম, তুই কোন সুপারস্টারের সঙ্গে কোন নায়িকাকে কাজ করতে চাইবে? আমি 3টে নাম দিই সিরিয়াল থেকে। সিরিয়াল থেকে। আমি তো এখন অব্দি সিরিয়াল থেকে ওকে নিইনি। হ্যাঁ, নাও নিতে কত তোমরা নিতেই পারো, ভালো যদি করে কেন নেবে? সে তো আমি এরকম বলিনি, কিন্তু আমার এখনো অব্দি নয়। আমার প্রথম ছবিতে যে মেয়েটি করেছিল তাকে সিরিয়াল থেকে নেওয়া নয়, নতুন মেয়ে। খুব ভালো কাজ করেছিল অবন্তিকা। উজান তো প্রথম ছবি, ওখানে বাবার নাম গান্ধীজিতে কেচোরা সব নতুন ইত্যাদি, পরমদা ছিল। তারপরে ধরে নাও অসুরে তো জানোই কাস্ট কি আছে, সিরিয়াল নেই এগেন। কলকাতা চলন্তিকায় ইউটিউব ছিল কিরণ দেখতে গেলে, সিরিয়াল সেখানেও ছিল না। তো যাই না এরকম, তাও তুমি সিরিয়ালের কোন মেয়েদেরকে কার সাথে ঝুলতে চাইছো জোড়াও? আমি জানতে চাইছি, ধরো আমি 3টে নাম দিলাম তোমাকে, দিদি প্রিয়ার সঙ্গে তুমি কাজ করে নিয়েছো। দিদি প্রিয়া তো দিদি প্রিয়া সিরিয়াল শুধু নয়, দিদি প্রিয়া তো দিদি প্রিয়া এত ছোট বয়স থেকে সবকিছুতেই অভিনয় করছে না, সিনেমা, সিরিয়াল, জি বাংলা অরিজিনাল সব জায়গাতেই আছে। ওই তো হ্যাঁ, সিরিয়ালে দিদি প্রিয়া হয়ে গেছে। দিদি প্রিয়া হয়ে গেছে। এবার যদি আমি 3 জনের কথা বলি, দেবচন্দ্রিমা জিদ্দার সঙ্গে কাজ করছে, সৌমিত্রিষা প্রধান করলো। দেবচন্দ্রিমা কি করছে? জিদ্দার সঙ্গে বুমেরাঙে আছে। জিদ্দার সাথে না সৌরভের সাথে আছে? মানে জিদ্দার ছবিটা আছে। ওকে ওকে, ছবি কুন্ডুর ছবি, হ্যাঁ জিদ্দার ছবি, হ্যাঁ আছে। এবং প্রধানে তো সৌমিত্রিষাকে দেখলাম আমরা। হ্যাঁ। এবং ধরো মোনামি, একটু সিনিয়র একটা নাম দিই, হ্যাঁ মোনামি। 3 জন সুপারস্টারের মধ্যে তুমি কাকে কার সঙ্গে নিতে চাইবে, কাজ করতে চাইবে? মনামিদিকে আমি নিতে চাইবো। মনামিদি তো অনেকদিন ধরে কাজ করছে, এবং মনামিদির যদি দেখে কখনো ভিডিওটা তাহলে বলো, মনামিদি এক মুঠো ছবিতে একটা চরিত্রে অভিনয় করেছিল। কৌশিক গাঙ্গুলির ছবি ছিল ওইটা, ওই ছোট ছবিটা কৌশিক সেন অভিনয় করেছিলেন ওতে। মানে মনামিদির অভিনয়টা আজও আমি ঘরে বসে দেখি, অসাধারণ ছিল। পারলে দেখো কখনো, খুব ভালো। তো মনামিদির জন্য কোনো রোল থাকলে নিশ্চয়ই নিয়ে নেবো। কার সাথে মানে মনামিদির সাথে ও হিরো করতে হবে আবার? আমি এইভাবে ছবি বানাই না, ও হিরো হিরোইন এইভাবে বানাই না। তুমি এরকম জিদ্দার বাজে গেম এটা, মাঝখানে বসে কিন্তু খুব বাজে গেম এটা, খুব একটা অসুরেশ্বর প্রমোশনে মাঝে বসে গেছিলে জিদ্দার আবিটা, খুব ভালো ভালো প্রশ্ন হয়েছিলাম। ওরম এরম এরম দিইনি, এরম দিইনি, এরম সে করেছি আমি, সে করতেও পারি এমন নয়, কিন্তু এটা নয়। কার সাথে দেবো মনামিদিকে? ওকে ওকে সবার সাথে, ও দেবদার সাথে একটা ই করে না, দেবদার সাথে করতো না এটা ডান্স। হ্যাঁ, তো দেবদার সাথে। দেবচন্দ্রিমা আমি চিনি না। সৌমিত্রিষা আমি তো ভাবতে পারছি না। ওর যদি জিদ্দার কোনো বোনের রোল থাকে, আমি তাহলে যদি ভালো মানায় ওকে আমি বলবো। আমি কিছুক্ষণ আগে যে কথা তুমি বললে যে ইয়াসদার কথাই এলো, যে ইয়াসদা তো সুপারস্টার নয়, আমার মনে হয় না। অবশ্যই তোমার নিজের পার্সপেক্টিভ থেকে তুমি বলেছো। তো তুমি যদি প্রেজেন্ট করো, তুমি কিভাবে চাইবে যে ইয়াসদাকেই ধরো তুমি নিবে, কিভাবে তুমি তাকে প্রেজেন্ট করবে যাতে করে তাকে সেইভাবে একটা লার্জার দ্যান লাইফ পাবো? মানে তোমার লার্জার দ্যান লাইফে কেন পেতে চাইছো আমি জিজ্ঞেস করছি সবাইকে। তোমার মতো করে প্রেজেন্ট করো। হ্যাঁ, তাহলে আমি যখন না, আমি এটা খুব একটা বিশ্বাস করি না। লাপাতা লেডিস দেখেছো? তো ওটা সিনেমা মনে হয়েছে না ডকুমেন্টারি মনে হয়েছে? সিনেমা। ওটা তোমার ডকুমেন্টারি লেগেছিল গুরু? সরি না, সরি না, তোমার লেগেছে গুরু, আমার লাগেনি। আমার লাগেনি না, যার যার নিজস্ব নয় এগুলো, সব এগুলো না, এগুলো যার যার নিজস্ব নয়। ইউটিউব আর সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ হয় না, সবার একটা যার যার নিজস্ব তৈরি হয়ে গেছে। কিন্তু এই যার যার নিজস্ব গুলো আমার আবার সমস্যা আছে। লাপাতা লেডিস তো ডকুমেন্টারি নয়, ওটা একটা ফিকশনাল পুরো ফিচার ফিল্ম। তোমাদের মনে হয়েছে যাতে একটু কম আছে, উড়ছে না, নড়ছে না, চড়ছে না, তাহলে এটা একটু ডকু, এটা একটু এরকম, ওটা একটু সেরকম, এক গাদা নাম দেওয়ার। এরকম নয় ব্যাপারগুলো, এরকম নয় গুরু। মানে অমিতাভ বচ্চন মানে শোলে, দিওয়ার, এগুলোর জন্যই তিনি জানেন। একটা ব্ল্যাকটা কি বলবো, ব্ল্যাকটা তো ওই করেছিল রানী মুখার্জির সঙ্গে। চলো ইয়াং বয়সে চলে যাই ওর, আরে ছবিটার নামটা আমি এক্ষুনি ভুলে গেলাম। আরে গুড় নিয়ে ছবি, যেটা গুড় নিয়ে ছবি, উনি নূতন আছেন, ওই ছবিটা দেখো। অভিমান দেখো, অভিমান দেখো, তাহলে সেটা কি বলবে তখন? এগুলো বোকা কথা। আরে চোখের সামনে এক্সাম্পল দেখাবো, তুমি এর কি বলবে এই ছবিটার কথা? জিদ্দা করেছিল পিতৃভূমি, এরম ব্যাপার নয়, এরম ওই প্যারামিটার গুলো ওরম নয়। মানে তোমরা শুধু খালি কম্প্রেশনের বাড়ি দেখতে যাও, পিছনে ধোঁয়া উঠছে আর এ উঠছে কিনা সেটা তোমার ব্যাপার। সে ধোঁয়া উঠতেই পারে, দেখতেও পারো, ভালো লাগতে পারে। কিন্তু আমার শাহরুখ খানের অন্যতম প্রিয় ছবি কাভি হ্যাঁ কাভি না, সরি টু সে পাঠান নয়,
শাহরুখ খানের অন্যতম প্রিয় ছবি আমার দিল সে, ছবিগুলো দেখো। হ্যাঁ আমি বলছি তাহলে এবার এরকম তো নয়, সবাই ভালো। যখন তোমার থেকে আমরা কাজ পাচ্ছি, আমি যেটা আমি একটু দর্শক হিসেবে বলছি তোমাকে, তুমি যখন বানাও না, একটা আমাদের তো আছে একটু দূরে, যখন তুমি একটু মফস্বল এরিয়ায় যাবে, আমরা একটু দূরের সাইডে ছিলাম আমরা তখন কলকাতা নগর ভাবতে পারি না, তখন আমরা একটু দূরে যাবে, কলকাতার মতো করে ভেবেও না। আমি সবাইকে একটা কথা বলছি, বাংলা সিনেমার একটা বড় সমস্যা হচ্ছে কলকাতা কেন্দ্রিক ভাবনা শুধু। সারাক্ষণ কলকাতা 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 করলে বিপদ। অন্তত বাংলা সিনেমার জন্য একটু কলকাতার থেকে বেরোতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা। এবং তুমি যেটা বানাও সত্যি কথা, তুমি মানে একটা আছে যে অনেক মানুষ আছে কাছে, আমরা রাস্তাঘাটে এখানে ব্রিজের নিচে পোস্টার দেখতে পাই যে কলকাতায় রিলিজ হচ্ছে, তারপরে সেগুলো যায় না, সেগুলো নিয়ে খুব ভালো ছবি, অ্যাওয়ার্ড, ঠিক আছে। কিন্তু আমাদের দিকে যদি তুমি যাও, তো সেখানে যখন আমাদের একটা পার্সপেক্টিভ রয়েছে, আমাদের দেবদাস একটা বিশাল বিশাল ব্যাপারই তো, ভগবান তুল্য শব্দটা জানি না, কিন্তু বিশাল ব্যাপার তো বটেই গুরু, তোমার কাছে আমাদের কাছেও বিশাল ব্যাপার। আমাদের এটা কমার্শিয়াল যেসব সকল যেগুলো ফলো হচ্ছে, সকল না গো, খুব সিম্পল লজিক বলি, মফস্বলের দিকে ওই ছবিগুলো বেশি চলতো। মফস্বলের দিকে যেই ছবিগুলো ধরে নাও তুলনামূলক অন্য ছবি, যেমন নাও এই মুহূর্তে বাংলা ছবিতে কি ধরনের ছবি দরকার, অনেক আলোচনা হয় না, মেন স্ট্রিম মাস। আমার মনে হয় একটা পাতাল ঘর দরকার। পাতাল ঘর যে সময় রিলিজ করেছিল এবং যা ছবি ছিল সেই সময় তো সেটা রেসপন্স হয়নি, কিন্তু বাংলা ছবির অডিয়েন্স আজ কিন্তু পাতাল ঘরের জন্য রেডি, শুধু আমরা বানাতে পারছি না বিভিন্ন ভাবে, কোনো প্রযোজক সেটা সাপোর্ট করছে না, ডিরেক্টররাও ভাবতে একটু পাচ্ছে বলে, কিন্তু এটাও দরকার। কিন্তু তোমাদের ওখানে যে ব্যাপারটা আমি বুঝতে পারছি, আই নো এন্ড দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। তো আমাদের ওইখানে সেভাবে তো ফলো যাই হোক বন্ধ হচ্ছে, কমার্শিয়াল এই দেবদাতে জিতায় সেসব ছবি আসে না, জিতা একা করেন দেবদা করেন না, তো হলে আসে না, যাওয়া মাল্টিপ্লেক্স আছে, তো লোকে দেখে না। এই তো খাদান করছে ভালো চলবে, দেবদার সবই চলে মোটামুটি, মাল্টিপ্লেক্সেও দেবদা যেহেতু আছে, জিদ্দার ওই মাল্টিপ্লেক্সের তো ব্যাপারটা একটু গেছে, কমেছে, খুব অনেস্টলি স্পিকিং ব্যাপারগুলো। এবারে তুমি সেইখান থেকে দাঁড়িয়ে আমি দেখেছি, আমার মাকে নিয়ে আমি কলকাতা এখানে মাসে বাড়ি যখন এসেছি, আমি তোমার ছবি কলকাতা চলন্তিকার কথাই বলা হলো, আমি চলন্তিকায় দেখেছি আমার মায়ের ভীষণভাবে মা কানেক্ট করেছে। রসগোল্লা আমার বাবা যেখানে হয়তো মানে কিছু ইন্টেলেকচুয়াল হিরো রয়েছে, তুমি তাদের সঙ্গে কাজ করেছো, তাদের ছবি দেখলে হয়তো টিভি চ্যানেলটা পাল্টে দেয়, সেই লোক মানে আমার বাবা রসগোল্লা দেখে বলেছে কি বানাচ্ছে, কোনো ইন্টেলেকচুয়াল হিরো ছিল না ছবিটায়, তাই রসগোল্লা না না মজা করছি সেটা না, মানে দেখে এটা কি বানিয়েছে, মানে আমাকে জিজ্ঞেস করলো, মানে সেই সময় আমি, এবং আজকে আমি তার ইন্টারভিউ করছি, এটা তো আমার বাবা থেকে খুশি হয়ে যাবে হয়তো। জানো একটা মজার ঘটনা বলি, শিবুদার চোট লেগেছে না, তো শিবুদা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শিবুদার সাথে দেখা করতে গেছিলাম সকালবেলা, আমি বাইরে থেকে বম্বে থেকে ফিরে মির্জার প্রিমিয়ারে দেখা হলো, দেখি পরের দিন সকালবেলা আমি শিবুদার বাড়িতে গেছিলাম, যে শরীর কেমন আছে, কথা হলো, আড্ডা হলো। শিবুদা বলছিল যে এই তুই আসার আগেই জাস্ট একটা ফোন এসছে, আমি কথা বলতে বললাম এই রসগোল্লার ডিরেক্টর এসছে, আমি ওর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি, আমি তোমায় পরে ফোন করছি। তখন সঙ্গে সঙ্গে শিবুদাকে সেই ভদ্রলোক বলেছেন, ওকে বলো ইটস আ রিমার্কেবল ফিল্ম এন্ড উই আর ওয়েটিং ফর মানে হিজ নেক্সট ফিল্ম অলসো, খুব ভালো। শিবুদা সেটা বললো, আমার ভালো লাগলো। রসগোল্লা আমায় যেটা দিয়েছে মানে অসুরও সব ছবি দর্শকদের দিয়েছো, মানে এই বাংলা বাজারে যেখানে একদম এক হচ্ছে আতেল ছবি আর এক হচ্ছে মারদাঙ্গা ছবি, এটা অন্য ভাষায় বলছি না, কেন বাংলা ভাষায় বলছো, তুমি যেটা বানাচ্ছো মানে সেই ডাইরেক্টরটা, তুমি যদি একটা এক্সাম্পল আমাকে দিলে ডকুমেন্টারি ওই জায়গায়, সেই জায়গায় বলছি, তুমি যখন বানাচ্ছ তুমি তো একটা অন্য একটা ধারণার ছবি বানাচ্ছ, যেটা কি আমি না ওইখানে ফেলতে পারবো না এখানে ফেলতে পারবো, সবাইখানে, কিন্তু সেটা রক্ত গরম হচ্ছে, প্রাণও আছে, কিন্তু একদম মাথাটা মানে ব্রেনটা ফেলে দেওয়া নেই, ব্রেন হার্ট দুটো সংযোগ আছে, তাই না? এটাই চাই। সেই তুমি তো করে দেখাচ্ছ, কিন্তু চেষ্টা করছো, সেটা কিন্তু অভাব। একটা পাভেল আছে, পাভেলের মতো অনেককে দরকার, না হলে খাদানি করে যেতে হবে, না হলে মির্জাই করে যেতে হবে, মানে এরকম না, একটা খাদান হোক, 4টে মির্জা হোক, 5টা টেঙ্গিজ হোক, একটা ছবির কথা কেউ বলো না, আমি ওগুলো মিস করি, আমি জানি না বাংলায় ওরকম ছবি আবার হবে কিনা। অপর্ণা সেনের জাপানিজ ওয়াইফ দরকার, দুটো রসগোল্লা দরকার, 3টে ইচ্ছে দরকার, একটা প্রাক্তন দরকার, 2টো বেলা শেষে দরকার। এবার সমস্যা কি হয়ে বলতো, 12টা বেলা শেষে হচ্ছে, বুঝতে পারছো সমস্যাটা কি হচ্ছে? আর হয় বেলা শেষে নয় খাদান, মানে এদিকে রাস্তা ছিল আগে, এদিকে কি যাব, না এটা রাস্তা দেখাচ্ছে এদিকে যাব। আরে আমরা তো ভাই, আমরা তো আর্টিস্ট, আমরা তো ক্রিয়েটার, অনেক বড় কথা বলছি কিন্তু সত্যি তো তাই। তা আমরা যদি সাহস করে নতুন নতুন ভাবনা না চেষ্টা করি তো কি করা যাবে? আমার যেমন ধরুন এই মন খারাপ ছবিটা অনেকদিন ধরে আটকে আছে, প্রোডাকশন প্রবলেমে আটকে আছে, সবাই সব জানো। এবার এই ছবিটা নিয়ে আমি দরে দরে অনেক জায়গায় ঘুরেছিলাম, সেই সময় এই ছবিটাকে প্রডিউস করতে চাইছিল না, তখন এই প্রডিউসার চেয়েছে বলে হয়ে গেছে, বুঝতে পারছি তো। তো এইভাবে বিভিন্ন রকমের প্রডিউসারদেরও একটা টেস্ট তৈরি হলে আমাদেরও পক্ষে সুবিধা হয়।
আমি একটা এইখানে মন খারাপ থেকে আমি একটা জিনিস বলছি, আমার শাহরুখ খানের ছবি ছবি রিসেন্ট আমরা জানি কি ব্যবসা দিয়েছে, এক্সাম্পল দিয়ে বলছি। সে সময় যখন ডানকি নামটা সামনে আসে, জওয়ান পাঠানের পর ওই জায়গাটা, আমি আমার জায়গায় দর্শক থেকে বলছি, ডানকিটা একটু আমার ফিকে লেগেছিল ওই দুটো ছবির পরে। একটু কেন, আমি তোমায় বলছি, অ্যানাউন্সমেন্ট আমি যদি এই তিনটে অ্যানাউন্সমেন্ট জানি না, আমি এই তিনটে ছবির তো দেখেছি, তিনটে আমি দেখেছি, হলেই দেখেছি। আমার জওয়ান সবচেয়ে ভালো লেগেছে, আমার সেকেন্ড ডাঙ্কি, থার্ড পাঠান। পাঠান আমার ছবি খুব একটা ভালো লাগেনি, কিন্তু জওয়ান তখন কিছু বলিনি কেন, শাহরুখ খানের ছবি সবাই দেখছে, হলমুখী হচ্ছে, বাবা আমি বলিনি কিছু। জওয়ান ভালো লেগেছে। ডাঙ্কি আমার না আসলে এই যে কলকাতা চলন্তিকার প্রবলেম পাবেন, ডাঙ্কি প্রবলেম রাজকুমার হিরানি। এটাই যদি ধরে নাও রাজকুমার হিরানি না করে অন্য কেউ হতো, অভিজিৎ মাহফুজকার কেউ একটা হতো, অন্য কেউ হতো, তখন কিন্তু ডাঙ্কি ভালো ছবি, তাই কিন্তু খারাপ ছবি না। রাজকুমার হিরানি শাহরুখ খানের সঙ্গে প্রথমবার, ডাঙ্কি, এই হচ্ছে কেসটা, তাই না? ওই বিষয়টা তোমার ক্ষেত্রে আমার যে মন খারাপ যখন আমি শুনছি, যখন ডানকি নাম শুনেছিলাম, আমি দেখলাম অঙ্কুশদার একটা ছবি আসছে, মন খারাপ, অঙ্কুশদার মন খারাপ ছবি আসছে। যখন নামটা দেখলাম, তারপর ডিটেলে গেলাম, তো দেখলাম যে পাবেল দাস, আশাটা এখান থেকে এখানে হয়ে গেল। এই দায়বদ্ধতা এইখানেই ছবিটা ভালো হয়েছে, ছবিটাও ভালো হয়েছে। আমরা চাইবো, এবং তোমার এই ছবি যেন আমাদের দুর্গাপুরে অনেক সময় আসে না। না, আমি এবার আনবো তো, আমি একটা জিনিস আমি চেষ্টা করছি, এটা আমার মনে হচ্ছে যে আমাদের আসলে কিছু আর বলে লজিস্টিক্যাল প্রবলেম হয়, ছবি তার কালেকশন এখানের লোক এরকম দেখে না, কাউকে এগোতে হবে একটু, হয় প্রযোজকদের এগোতে হবে, না হলে অডিয়েন্সদের এগোতে হবে। আমি এইটা নিয়ে একটা লেখা ফেসবুকে পড়লাম, অরিত্র দত্ত বণিক বলে একটা ছেলে আছে না, অভিনয় করতো আগে, এখনো করে, ওকে তাই, হ্যাঁ, মিষ্টি ছেলে, ও ভালো ছেলে খুব। ওর আমি অনেক, ও আমার এক ভাইয়ের একটা মিউজিক ভিডিও এডিটও করেছিল, কালারও করেছিল বোধহয়। তো ওর একটা আর্টিকেল দেখলাম, ও সমীক্ষা করেছে যে বাংলা সিনেমার কি কি সমস্যা। আমি বলবো তুই পারলে ওইটা তোমরা ওরা দেখো, পড়ো, খুব ঠিকঠাক লিখেছে কি কি সমস্যা। বাংলার কলকাতা এবং কিছু জায়গার বাইরের লোক কি ছবি আসছে কি ছবি আসছে না, সেটাই আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না, কারণ আমরা ভেবে বসে আছি ফেসবুক দিয়েই হবে, নয়, হচ্ছে না, কিন্তু হচ্ছে না। এবার সেটা কি করে করতে হবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা চলছে, আমার মাথায়ও কিছু চলছে, আরো ভাবছি কিছু কি করা যায়। এবার কি বলতো, আমার ভাবনা চিন্তায় কতটা দাম আমি জানি না, মানে এটার জন্য অনেক প্রডিউসারকে লাগবে। আসল হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা বদলানোর জন্য মূলত দরকার প্রডিউসার আর ডিরেক্টরদের। কিছু ডিরেক্টররা যারা অদ্ভুত ইউনিক সাবজেক্ট নিয়ে আসবে, যেগুলো নিয়ে নড়ে যাবে, সঙ্গে মানে রাইটারদেরও কথা বলছি, এবং সিএমএস কিছু প্রডিউসাররা যাতে সেটা ভরসা করে এগোবে, যাতে ছবি স্কেল আপ হয়, এবং সঙ্গে সঙ্গে শুধু স্কেল আপ না, তার ডিস্ট্রিবিউশনটাও বড় হয়। ছবি বড় বানিয়ে দিলাম অথচ জায়গায় জায়গায় পৌঁছালাম না, হবে না তো, এগুলো করতে হবে। এবার কি করে করা যায় এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি আসলে আমি খুবই নগণ্য মানুষ, আমার তো ক্ষমতা নেই।